আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি আমি আল আফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলা চালানো হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে রোববার থেকে টানা ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি করছেন বিক্ষোভকারীরা। সেখানকার পরিস্থিতি জানতে শাহাদাত হোসেন তিতুর কাছে যাচ্ছি। তিতু, ফরিদপুরের ভাঙ্গার এখনকার অবস্থা আমাদের জানাবেন। জি আলবি, আপনারা জানেন যে গত 4 আগস্ট নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর 4 আসনের ভাঙ্গার আলগি ও হামিদ ডিভিশনকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 আসনে সংযুক্ত করা হয়। এরপরেই 3 দফায় 5 দিন ভাঙ্গা হয়ে যাওয়া 2টি মহাসড়ক ও 2টি রেলপথ ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেস অবরোধ করেন। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চলে। আজ নির্ধারিত 3 দিনের কর্মসূচিতেই ছিল মানববন্ধন এবং সমাবেশ, কিন্তু দুপুর 1টা নাগাদ হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সহিংসতা। এরা বিক্ষোভকারীরা থানা উপজেলা পরিষদ ঘেরাও করে এবং থানা পৌরসভা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আগুন দেওয়া হয়েছে বেশ কটা মোটরসাইকেলে। এইসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এবং একজন সাংবাদিক আহত হয়েছেন, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এছাড়া সরেজমিনে দেখা যায় বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধকারীরা বিক্ষুব্ধ করছে লাঠি শটা জনতা, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে। এ সময় বরিশালের সাথে এবং ফরিদপুর ভাঙ্গার সাথে 21 জেলার যে যোগাযোগ এটা বিচ্ছিন্ন থাকে। এই হলো এখন এলাকায় থমথমে অবস্থান করছে। পুলিশ প্রশাসনকে নীরবে থাকতে দেখা গেছে। জেলা প্রশাসন বলছে যে খুব তাড়াতাড়ি মীমাংসা হবে, এরকমই একটা বলছে আমাদের কাছে। এই হলো ফরিদপুরের অবস্থা এবং ভাঙ্গার অবস্থা। ধন্যবাদ আপনাকে। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি চলছে। ভোর 6টায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এটি সর্বদলীয় সম্মিলিত কমিটির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি, 3য় দফার হরতাল অবরোধ কর্মসূচির সমর্থনে সকাল থেকে জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নওয়াপাড়া মোড়ে বিক্ষোভ করে অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালে সড়ক মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ও পণ্যবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। চলছে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও নিত্য প্রয়োজনীয় পণ্য সহ জরুরি সেবার যানবাহন। খোলা রয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। হরতাল অবরোধ ঘিরে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি রয়েছে। আজকে প্রথম দিনের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। আগামী দিন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত এবং তারপর দিন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত হরতাল পালিত হবে। আমরা নির্বাচন কমিশন বারবার মেসেজ দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে 4টি আসনকে কমিয়ে 3টি আসন করা হয়েছে, এটা বাগেরহাটের সর্বস্তরের জনগণ মেনে নেয়নি, মেনে নিবে না। তারা ঘৃণা ভরে এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছে। তারই প্রতিবাদে আমরা বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে হরতাল পালন করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট 42 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেতাউর রহমান জানিয়েছেন, মেয়েদের 6টি হলে 39 জন এবং ছেলেদের একটি হলে 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে মুন্নুজান হলে 1 জন, রোকেয়া হলে 6 জন, তাপসী রাবেয়া হলে 3 জন, বেগম খালেদা জিয়া হলে 10 জন, বিজয় 24 হলে 3 জন, রহমতুন্নেসা হলে 9 জন এবং জুলাই 36 হলে 7 জন রয়েছেন। রোকেয়া, জুলাই 36 ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি, তাই ওই 3টি পদ শূন্য থাকবে। রিটার্নিং কর্মকর্তা শেতাউর রহমান আরও জানান, যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়া হল সংসদ চলবে। অন্য কোনোভাবে এগুলো পূরণ করা সম্ভব নয়। 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে। আপনাদের তখন যে তথ্য দিয়েছি ওটা কার্যকরী সংসদের, সেটা ঠিকই আছে। 29 জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের, সেই নির্বাহী সদস্য 4টি হলে মোট 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাহলে এ পর্যন্ত আমাদের এই সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা, সেগুলো আমাদের 6টি মেয়েদের হলে।
তো এখন পর্যন্ত মোট বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে 7 জন ভিপি প্রার্থী সহ 26 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ডাকসু ও জাকসুর ধারাবাহিকতায় প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র শিবির। প্রশাসন শিবিরের পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ভিডিওচিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। দীর্ঘ ৩৫ বছর পর আগামী 12 অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে ২৭,৬34 জন শিক্ষার্থীকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর বলে স্বাগত জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তবে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন ছাত্রদল। সর্বোচ্চ পর্যায়ে যখন হাইকমান্ড একটা মেকানিজম করে, যেমন আমরা ডাকসুতে দেখেছি, ওই মেকানিজমটা সেট আপটা এখানে আরও ভিন্নতা আছে, এখানে আরও গভীর। চাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব দিবে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে। ইসলামী ছাত্র শিবির একটি প্যানেল আমরা রেডি করার চেষ্টা করছি এবং সেই প্যানেলটা আমরা আশা করি সকল ধরনের অংশজনের অংশগ্রহণ থাকবে। 24 ঘন্টা আগে হচ্ছে আপনার সমাবেশ করার জন্য পারমিশন নিতে হবে। তা আমরা বলেছি এটা যাতে আর শিথিল করা হয়, তারপর বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক নিরাপত্তা, সেই নিরাপত্তা যাতে জোরদার হয়। আমরা মনে করি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আমরা আন্দোলন করে আসছি শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক দাবিতে। আমরা মনে করি এখানে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এখানে চলমান আছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন সময় আমাদের সমর্থন দিয়েছে। আমরা মনে করি এই চাকসু নির্বাচনে অংশ নেয়, এটাও আমাদের একটা লড়াইয়ের অংশ। চাকসু নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কমিশন। জায়গার সংকুলনের কারণে, লজিস্টিক সাপোর্টের সমস্যার কারণে অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির ভয়ের কারণে বা অন্য যে কোনো কারণে হোক, হল থেকে আমরা সরে এসে আমরা এই ভোটগুলো হলের নামে ফ্যাকাল্টি বিল্ডিং করব। শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে আস্থা ফিরে পাবে, সে আস্থা ফেরার জন্য আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। তার মধ্যে একটি হলো আমরা স্বচ্ছ ব্যালট বাক্সের কথা চিন্তা করছি। ভোট গ্রহণ, শিক্ষার্থীরা ভিতরে যাবে, ভোট দিবে, ভোট দিয়ে বেরোবে, ব্যালট পেপার দেবে, ব্যালট পেপার নেবে, এই টোটাল বিষয়টা আমরা ডিসপ্লে করতে চাই। মনোনয়নপত্র বিতরণ চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 21 সেপ্টেম্বর প্রাথমিক ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। বাংলাদেশ আনসার বাহিনীতে সিপাহী পদে 27তম ব্যাচের নিয়োগ কার্যক্রম শেষ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়োগকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাখতে বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধাপ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রার্থীদের প্রবেশ থেকে শুরু করে প্রতিটি ইভেন্ট কেন্দ্রীয়ভাবে সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হয়। গাজীপুর থেকে ফজলুল হক মোড়লের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাজীপুরের শফিপুরে আনসার বিটিপি একাডেমিতে আনসার নিয়োগ পরীক্ষায় অংশ নেন নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুষ্টিয়া জেলার কয়েক হাজার চাকরি প্রত্যাশী। সিপাহী পদে এই বাছাই কার্যক্রমের গুরুত্ব পায় প্রার্থীদের মেধা, যোগ্যতা, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা। নিজ যোগ্যতায় এই ইভেন্টগুলো পার করার পরে আমি উত্তীর্ণ হয়েছি। শ্রম, কষ্ট সবকিছু বিসর্জন দিয়ে আজকে সবকিছুতে উত্তীর্ণ হয়েছে। প্রার্থীদের প্রবেশে কিউআর কোড স্ক্যান ও শারীরিক উচ্চতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর প্রাক প্রাথমিক মেডিকেল পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা। মেধা তালিকাভুক্ত প্রার্থীদের চূড়ান্ত মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিতদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অঙ্গীকার করেন নিয়োগপ্রাপ্তরা। শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং মেধাগত যোগ্যতার ভিত্তিতে ওনারা আমাকে নিয়োগ প্রদান করেন। আমি আমার নিজের মেধা এবং নিজের যোগ্যতা চাকরি পেয়েছি। আমার এই হিসেবে অনেক আনন্দ লাগতেছে। কোনো প্রকার ঘুষ ছাড়া চাকরি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তরুণদের স্বজনরা। আমার ভাতিজার আনসার একাডেমিতে চাকরি হতে আমি খুব খুশি। তার বাবা মারা গেছে, আর বাবার দায়িত্ব আমি পালন করতেছি। আমার ছেলের চাকরি হয়েছে, আমি অনেক অনেক খুশি। ধন্যবাদ জানাই এই আনসার ব্যাটালিয়নের
মহাপরিচালক স্যারকে। স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে আনসার ও বিডিপির উপমহাপরিচালক। বর্তমান মহাপরিচালকের নির্দেশনায় আমরা পুরো পদ্ধতিটার মধ্যে কিছু পরিবর্তন এনেছি, যাতে করে শারীরিক সক্ষমতা যাচাইয়ের যে মানদণ্ডগুলো এটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করে যোগ্য ব্যক্তিকে আমরা তুলে নিয়ে আসতে পারি। নতুন নিয়োগ পাওয়া সিপাহীরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে আশা করছেন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। আল মুকসিদ, চ্যানেল আই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিটের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রজেক্টের আয়োজনে 2800 জন উপকারভোগী পরিবারকে ময়লার ঝুড়ি বিতরণ করা হয়েছে। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলার প্রশাসক আলমগীর হোসেনের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম ও অন্যরা। কুষ্টিয়ায় সিডিএফ এর আয়োজনে ঐক্য সংহতি সক্ষমতা ও সুশাসন বিষয়ক বিভাগীয় সম্মেলন হয়েছে। সিডিএফ এর চেয়ারম্যান ও পপের নির্বাহী পরিচালক জনাব মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেগুলেটরি অথরিটির মাইক্রো ক্রেডিটের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। সম্মেলনের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন সিডিএফ এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তারা সেক্টরের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সম্মেলনে 4টি বিভাগের প্রায় 150 জন এনজিও প্রধান উপস্থিত ছিলেন। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বাগেরহাটে ইসলামী আন্দোলনের গণসমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম। দীর্ঘ 17 বছর পর চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। নোয়াখালী সদর উপজেলার সোনাপুর 0 পয়েন্টে নির্মাণাধীন যাত্রী ছাউনির কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সোনাপুর ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুড়িগ্রামে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি দেখার জন্য বাজার কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মহিলা দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। রাঙ্গামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে 35 কাঠুরিয়া গণহত্যার বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 35 কাঠুরিয়া স্মৃতি সংসদ। বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক শাফাত হোসেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে মশিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী অন্বেষণে আমরা বিষয়ক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মাহমুদ হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাক আলী। খাগড়াছড়িতে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও নতুনকুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম কানু সভাপতিত্ব করেন। ভোলা সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের আয়োজনে শিক্ষায় আধুনিকরণ পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ বিষয়ক সেমিনার হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। এরপর রয়েছে কৃষি সংবাদ, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।